This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবিগুলো দেখলেন? শেষ কবে এরকম জাতীয় পতাকা হাতে নিয়ে আপনারা কোথাও এরকম প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহ দেখেছেন? জানি না স্বাধীনতা সংগ্রামের পর এরকমভাবে কবে জাতীয় পতাকা বেরিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কী ছিল, এটা তো বড় প্রশ্ন। এবং কারা ছিল, তাদের পেছনে কারা ছিল, কার জয় হলো, কেন নামলো, অনেকগুলো প্রশ্ন আছে না? এগুলো দেখতে দেখতে আপনাদের মনে হবে না পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে ওই অন্তর্যামীকে খুঁজে বার করাটা না ভীষণ দরকার, জানেন তো, ভীষণ দরকার। ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন, এটা কি মানে সত্যি সত্যি একটা অসম্ভব জায়গায় আমাদের এনে দাঁড় করালো, যেখানে এটা বোঝার দরকার আছে এই আন্দোলনটা এটা কি সাধারণ মানুষের হাত থেকে শেষ পর্যন্ত হাইজ্যাক করে নিল রাজনীতি? যে আন্দোলনটা ওই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য শুরু হয়েছিল সেই 14 তারিখ, নাকি রাজনীতির হাত থেকে আন্দোলনটাকে ফের হাইজ্যাক করে নিল জনতা? দুটো প্রশ্ন, দুটোই খুব গুরুত্বপূর্ণ। আর এই দুটো প্রশ্ন এই দিনের শেষে মনে হচ্ছে সব থেকে দামি, এবং দুটো প্রশ্নেরই উত্তর খুঁজে পাওয়াটা খুব কঠিন, বুঝতে পারছি। আজ থেকে 2 সপ্তাহ আগে শুরু হয়েছিল, খেয়াল করে দেখুন, সেই আন্দোলনের অনেক শাখা প্রশাখা তৈরি হয়ে গেছে, তাতে তো কোনো সন্দেহ নেই। মূল নদী সেটা চলতে চলতে প্রচুর শাখা প্রশাখা বেরোবে, এটাই স্বাভাবিক। সেরকমই হয়েছে। ওই মেয়েদের রাত দখলের অভিযানকে কেন্দ্র করে যে প্রথম আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা ক্রমশ জেলায় জেলায় যে কর্মসূচি সফল করতে নেমে পড়েছিলেন সাধারণ ঘরের মা বোনেরা, নেমেছিলেন সাধারণ মানুষ, সেই আন্দোলন যে আরও অনেকটা ছড়িয়ে পড়েছে এই বিষয়ে এই কদিনে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এটাও সন্দেহ নেই যে এই মুহূর্তের সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা। আর এই আন্দোলনটা এতটা ছড়িয়ে পড়ায় দুটো প্রশ্ন আমার মতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জানেন তো। দুটোই খুব গুরুত্বপূর্ণ। এক, ওই 14ই আগস্টের রাত দখলের কর্মসূচির থেকে আজকের নবান্ন অভিযান পর্যন্ত তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আন্দোলনটা, এটা কি আদৌ আর অরাজনৈতিক আছে, নাকি আন্দোলনটা পুরোপুরি রাজনৈতিক হয়ে গেছে? এটা দুটো প্রশ্ন না, এটা একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন,
আন্দোলনটা কি আর ওই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার দাবি, নাকি সার্বিকভাবে নারী সুরক্ষার প্রশ্ন তোলার জায়গায় এই বিষয়টা আরও আদৌ আছে যেখান থেকে শুরু হয়েছিল গোটা ব্যাপারটা, নাকি আন্দোলনটা রাজ্যের সরকার বদলের আন্দোলন হয়ে গেছে? এটা দ্বিতীয় প্রশ্ন। দুটো প্রশ্নই একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, মানে পারস্পরিক সম্পর্কযুক্ত। এটা শাসক আর বিরোধী দুটো পক্ষই কিন্তু আমাদের জলের মতো বুঝিয়ে দিয়েছে। দিন থেকে সাপোর্ট ছিল, আমি ভলেন্টিয়ারের কাজ করেছি, লিডারশিপ টিম, গোটা রাজ্য জুড়ে 200-র বেশি অ্যারেস্ট হয়েছে, প্রত্যেককে লিগ্যাল সাপোর্ট দেব। এখানে সমস্ত ক্লাব এনজিওদের হাওড়ায় আমি 3 দিন ধরে 4 দিন ধরে অর্গানাইজ করেছি। তাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এড জন্য ক্যাম্প করতে, তারা লাগিয়েছে। তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম, কালকে দিয়েছে। 2 লক্ষ জলের পাউচ তারা এনে ডিস্ট্রিবিউট করেছে। এই কাজটা করেছে, ভলেন্টিয়ারের কাজটা। জাস্টিস চাওয়ার হলে সিবিআই যান, সিজিওতে যান, মামলা করার হলে সুপ্রিম কোর্টে যান। ব্যাকডোর দিয়ে অ্যানার্কি তৈরি করে, অরাজকতা তৈরি করে, লাশের রাজনীতি করে কেন্দ্রীয় সরকারকে দিয়ে কেন আপনারা ক্ষমতার রাজনীতি করতে যাচ্ছেন? আমরা আবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। যদি বলো রিজাইন মমতা, তাহলে ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ার থেকে সরে যান। আমরা চাই না গভর্নমেন্টটা বলো, ভারতীয় জনতা পার্টি 356 ধারা জারি করো, সরকার ফেলে দাও, এগুলোতে বিশ্বাস করে না। আপনি কাকে মুখ্যমন্ত্রী করবেন আপনাদের ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রী এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তার সেই পদে বসে থাকার অধিকার নেই। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কি কাণ্ড বলুন তো, শুনলেন কথাটা? একটা লাশ শব্দ শুনলেন না? তিলোত্তমা কি তাহলে লাশ হয়ে গেলেন? তাহলে সেই লাশ নিয়ে কোট অন কোট রাজনীতিকদের মুখে যেটা লাশ, সেটা নিয়ে রাজনীতিটা কারা করছে? রাজনীতিও তো রাজনীতিকরাও করে, তারাই করে, সাধারণ মানুষ করেন না। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য, সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন পেছন থেকে ভলেন্টিয়ারি, সব সাহায্য করেছেন, সাপোর্ট করেছেন। ফলে গোটা বিষয়টা লক্ষ্যবস্তু কি? 2 দলের 2 রাজনীতিকের বক্তব্য থেকে কি আমরা বুঝতে পারলাম? শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেও যেন সরকার পড়ে না যায়। এটা আবার কে বলছেন? সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। এবার দুজনের বক্তব্যের নির্যাসটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন, কিন্তু সরকারটা থাকুক, সরকারটা ফেলার দরকার নেই। এই দ্বিমুখী আক্রমণ বা পরস্পর বিরোধী দুটো তত্ত্ব, যার কোথাও গিয়ে একটা কমন ফ্যাক্টর আছে, এটার পেছনে এটি কি অঙ্ক লুকিয়ে আছে বলুন তো? দেখুন, সুকান্ত মজুমদার ওই বলেছেন যে সরকার পড়ুক তিনি চান না, কিন্তু তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরে যান, তার পছন্দের মুখ্যমন্ত্রী কে হবেন? কাকে চাইছেন তিনি? এত কিছু যখন চাইছেন, ডেফিনেটলি এটাও তার মনের মধ্যে রয়েছে, তিনি সেটা অবশ্য বলেননি। কাজেই যেমন খুশি বুঝে নেওয়ার একটা ফুরসত রয়েছে আমাদের, আমরা তার হয়ে বুঝে নিতে পারি। এবার তিনি তো স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন না, চাইছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এ ব্যাপারে কি তৃণমূলের একাংশের সঙ্গে তার সুরটা মিলে যাচ্ছে? দেখুন, 14ই আগস্ট যখন রাত দখলের অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তখনও কিন্তু প্রাথমিকভাবে মনে একটা সংশয় ছিল, মনে হচ্ছিল যে একটা কর্মসূচি যার কোনো নেতা নেই, যার পেছনে কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ নেই, কোনো সংগঠনের মধ্যে নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় একটা আহ্বান ভাসিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে, আমাদের ঘরের মেয়েদের তো কত জায়গায় কত রকম বিরূপ জিনিসপত্রের সম্মুখীন হতে হয়, অত্যাচারের সম্মুখীন হতে হয়। আমাদের রাজ্যই তো কত কিছু দেখেছে, কামদুনির থেকে শুরু করে। বেরোয়নি তো লোকজন, বেরোবে এবার? প্রশ্নগুলো মনের মধ্যে ছিল, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সেই রাত্রেই আমরা পেয়ে গেছিলাম। মানুষ দিয়েছিলেন, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে মানুষ দিয়েছিলেন। মাঝ রাতের বদলে সন্ধে থেকে পথে বেরিয়ে এসেছিলেন, আর মাঝ রাতকে সন্ধে বানিয়ে দিয়েছিলেন।
বুঝিয়ে দিয়েছিলেন মানুষ চাইলে রাজনৈতিক ছাতা সরিয়ে কোনো আন্দোলনও হতে পারে। এটাও বুঝিয়ে দিয়েছিলেন। যেভাবে তারা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক পতাকাকে প্রত্যাখ্যান করেছিলেন, কোথাও গিয়ে রাজনীতি থেকে একটু দূরে থেকেই তারা এমন একটা পদক্ষেপ নিতে চাইছেন যাতে বুঝিয়ে দিতে চাইছেন যে যা করার আমরা করে নেবো, অনেক করেছেন, আপনাদের দেখা হয়ে গেছে, ছেড়ে দিন, আমাদের হাতে ছাড়ুন, আমরা বুঝে নিচ্ছি। এবার মুশকিল কি জানেন, যারা রাজনীতি করেন তারা গ্যালারিতে তো বেশিক্ষণ বসে থাকতে পারেন না। সাধারণ মানুষ আন্দোলন করবে আর নেতারা বসে বসে দেখবেন, তাহলে তো রাজনীতির প্রয়োজনীয়তাটাই শেষ হয়ে গেল, তাহলে তাদের দরকার কি? তাই ছাত্র সমাজের ডাকা আজকের নবান্ন অভিযানের পেছনে আসলে যে বিজেপির ছাত্র সংগঠন রয়েছে বা আরএসএস রয়েছে বলে তৃণমূল যখন দাবি করতে শুরু করলো, তখন কিন্তু অবাক হয়নি। মনে হচ্ছিল তারা সবাই তো, সব রাজনৈতিক দল তারা একই রকম চাইবে, তারা বুঝবেও একই রকম, কে কীরকম চাইছে, সুতরাং হয়তো ঠিকই বুঝেছে। অবাক হয়নি যখন আজকের অভিযান থেকে বামেরা নিজেদের সরিয়ে নিল সেটা দেখেও। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার, আজকের যে আন্দোলনটা, এটা দেখে কেউ কেউ কারা ছিলেন সেসব নিয়ে প্রশ্ন তুলতে পারেন। ছাত্রদের সংজ্ঞা আমাদের রাজ্যে কত রকমভাবে বদলে গেছে আমরা তো সেটা দেখেছি। যেভাবে পুলিশকে মারধর করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রক্তাক্ত হয়েছে পুলিশ, এটাও যেরকম দেখেছি, আবার এটাও তো দেখেছি রক্তাক্ত পুলিশকে কেউ কেউ রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন। যারা মেরেছেন আজকের হিসেবে ধরলে তারা ওই ছাত্র সমাজের অঙ্গ, যারা রেস্কিউ করে নিয়ে গেছেন তারাও ছাত্র সমাজের অঙ্গ। আবার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জল কামানের সামনে কোনো নেতৃত্ব না থাকা সত্ত্বেও ওইভাবে রাস্তায় নেমে লাঠির সামনে, টিয়ার গ্যাসের সামনে, জল কামানের সাথে মাটি আঁকড়ে পড়ে থেকেছেন, তারাও তো ছাত্র সমাজের অঙ্গ। ফলে কোথাও গিয়ে রাজনৈতিক একটা উদ্দেশ্য যদি থেকেও থাকে, কোথাও গিয়ে একটা স্বতঃস্ফূর্ততা কি একদম নেই? দেখুন, বামেদের এই গোটা বিষয়টার মধ্যে ভূমিকা নিয়ে যা প্রশ্ন উঠতে পারার উঠছে, তারা এইখান থেকে অন্তত নিজেরা সরেছিল। তারা সংগঠিতভাবে এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটা যে তারা এটাতে থাকছে না। এবার তারা যে এখনও রাজনৈতিকভাবে সব স্তরের মানুষের কাছে এখনও গ্রহণযোগ্য বিকল্প হয়ে উঠতে পারেননি, আমার ধারণা সেটা মোহাম্মদ সেলিমরা আমাদের থেকে অনেক ভালো বোঝেন। তাই জন্যই তারা এখনই সরাসরি কোনো এরকম বড় রাজনৈতিক আন্দোলনের পার্ট হতে চাইছেন না যেটাতে সরকার বদলের দাবি উঠবে। কারণ আজকের এই যে ছাত্র সমাজের দাবিটা ছিল, সেটা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সরাসরি সরকার বদলের দাবি। ফলে এই জায়গার থেকে তারা নিজেদের একটু সরিয়ে নিয়েছেন। যাদের পায়ের তলার মাটি কতটা শক্ত তাই নিয়েই প্রশ্ন আছে, তারা কিসের ভরসায় সরকার বদলের ডাক দেবেন? আর মানুষই বা তাদের সেক্ষেত্রে বিশ্বাস করবে কেন? ডাক দিলেই হলো নাকি যে যা খুশি বলবেন সেটা শুনবেন? এই বাস্তববোধের জায়গার থেকেই সম্ভবত বামেরা মনে করেছেন যে তাদের আরও খানিকটা সময় নেওয়া উচিত, একটু নিজেদের পায়ের তলার মাটিটা শক্ত করে নেওয়া উচিত। যদি বামেরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকের নবান্ন অভিযানে সমর্থন জানাতো বা নীরব থেকে প্রচ্ছন্ন বার্তাও দিত, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা তো তোলার জায়গা ছিল। শুধুমাত্র কি ফাঁক তালে তৃণমূল সরকারকে বেকায়দা ফেলা বা একদম ফেলে দেওয়াটাই বামেদের লক্ষ্য? নিজেরা বিকল্প না হলেও অন্যকে এগিয়ে যেতে কীভাবে এরা সাহায্য করছে, এই প্রশ্নগুলো কিন্তু যত উঠতো তাদের ভবিষ্যতের রাস্তাটা ততটা বিভ্রান্তিতে ভরা হতো। এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বামেদের তো মাঝে মধ্যে এই বিভ্রান্তিতে ভুগতে হয়। এখন পর্যন্ত এই তিলোত্তমার সুবিচারের দাবিতে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে বামেরা যে ভূমিকা নিয়েছেন, সেটার মধ্যে কিন্তু মানুষের মনে অন্তত আলাদা করে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়নি। আলাদা করে কারোর মনে হয়নি কেউ ঝোপ বুঝে কোপ মারতে চাইছে। ফলে এক্ষেত্রেও সেই সম্ভাবনাটা এড়িয়ে গেছে তারা, এটাই মনে হচ্ছে। জানেন তো, এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার জন্যই হয়তো আজকের কর্মসূচির থেকে বামেরা নিরাপদ দূরত্ব মেনটেন করেছেন। সত্যি কথা বলতে কি, সরকার বদলের মতো রাজনৈতিক দাবির থেকে এখন পর্যন্ত তো সরেই থেকেছেন বামেরা। সম্ভবত আগে তারা নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন আর সঠিক সময়ের অপেক্ষা করছেন। কিন্তু এই যে কারুর মতে সময় এসে গেছে আর কারুর মতে সময়টা এখনও আসেনি,
এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে এবং কারুর মতে কেউ কেউ ঝোপ বুঝে কোপ মারতে চাইছেন, অর্থাৎ সময়কে নিয়ে যে টানাটানি কে করছে? রাজনীতি করছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলনেতা এবং শাসক দল পারস্পরিকভাবে দ্বৈরথে জড়ালেন। তাদের বোঝাই যায় যে আসলে মূল ইস্যু থেকে মানুষের চক্ষুটা ঘুরিয়ে দেওয়া। মূল ইস্যু আরজিকর, মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, বিচার চাই, বিচার পায়নি। কামদুনি বিচার পায়নি, পার্ক স্ট্রিট বিচার পায়নি, হাসখালি বিচার পায়নি, অন্তত আরজিকর বিচার পাক। এই হচ্ছে মানুষের মূল মনোভাব। এখান থেকে ফোকাস সরিয়ে আর চারদিকে নিয়ে যাওয়ার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে। কখনো পিসি ভাইপোর গল্প, কখনো নবান্ন এবং নবান্নকে ঘিরে গল্প। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখলেন তো, মানুষের সঙ্গে মিশে থেকে মানুষের দাবিটাকেই আপাতত এগিয়ে নিয়ে যাওয়াটা, এটাই শ্রেয় বলে মনে করছেন বাম নেতৃত্ব। কিন্তু তাহলে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আরজিকরের আন্দোলনের ওই ঘটনাটা, মানে সেটা ওই আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত এই আন্দোলনটা তো ক্রমাগত ভিন্নমুখী হয়ে যাচ্ছে, তাই না? একই সঙ্গে এই আন্দোলনের মোকাবিলা করতে গিয়ে রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রশাসনের মধ্যেও কিন্তু একটা ক্রমশ মরিয়া ভাব চলে আসছে। খেয়াল করে দেখুন, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে শাসক দল প্রথম থেকেই অপরাধীর শাস্তি চাই এই দাবিতে গলা মিলিয়েছিল, গলা তুলেছিল। সব থেকে বেশি গলা তুলেছিলেন তো মুখ্যমন্ত্রী। প্রথমেই নিজে বলেছিলেন ফাঁসি চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইন করে এনকাউন্টারের ব্যবস্থা হোক। মানে যে তৃণমূল মানুষের মন বুঝে মানুষের সুরে কথা বলছিল এবং চড়া সুরে কথা বলছিল, সেই তৃণমূলের নেতারা এখন আন্দোলনের প্রয়োজনীয়তা আর প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলছেন। সেটা কি শুধুমাত্র এই গোটা লড়াইটা আস্তে আস্তে একটা শাসক বিরোধী লড়াই হয়ে যাচ্ছে এইটা ভেবে আশঙ্কিত? এই বিরোধী আর শাসক এই সম্পর্কটা কিন্তু খুব অদ্ভুত। কখন যে কে বিরোধী হয়ে যান, কাকে বিরোধী হিসেবে ধরে নেওয়া যায়, সেটা রাজনীতির ক্ষেত্র ছাড়িয়ে তার বাইরে চলে যাবে কিনা, এটাও তো খুব অদ্ভুত একটা সংজ্ঞা, তাই না? দেখুন, শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন তিনি আজকের কর্মসূচিতে থাকবেন, পতাকা ছাড়া হাঁটবেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি দূরেই থেকে গেলেন। হয়তো গোটা কর্মসূচিটাকে একটা নামগোত্রহীন প্রতিবাদের চেহারা দিতেই শুভেন্দু অধিকারী নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু দিনের শেষে তিনি কি বললেন? বললেন তিনি নেতৃত্ব দেননি, কিন্তু ভলেন্টিয়ারি করেছেন। ভলেন্টিয়ারি করা মানে কি? হাত ছুঁয়ে রাখলেন। রামচন্দ্র যখন সদল বলে লঙ্কা গেছিলেন, তখন কাঠবিড়ালিও তো নুড়ি এনে সাগরে ফেলেছিল, ওটাও তো ভলেন্টিয়ারি ছিল। শুভেন্দু অধিকারী কি নবান্নের রাস্তাটা চিনিয়ে দিয়েছিলেন? দেখুন, এটা না এই জন্যে ভাবার, আপনারা যদি গোটা আজকের অভিযানটাকে খেয়াল করেন তাহলে আপনাদের মনে হবে একদম হঠাৎ করে নেমে পড়া কিছু মানে আবেগে চালিত ছাত্র সমাজের এটা আন্দোলন নয়। এর মধ্যে একটা সুষ্ঠু সুপরিকল্পিত ভাব রয়েছে। দেখুন, নবান্ন অভিযানের অভিজ্ঞতা বিজেপি নেতাদের কিন্তু রয়েছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। 3-4টে জায়গা থেকে বড় বড় মিছিল নিয়ে নবান্নের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আলাদা আলাদাভাবে। কিন্তু পুলিশের ব্যারিকেডে সকলে আটকে গেছিলেন। একটা ব্যাপারটা যে দাঁড়া বেঁধেছিল এরকম না, একটা জায়গায় শুধু খানিকক্ষণ টিকতে পেরেছিলেন, কিন্তু জলকামান দূর থেকে ডেকেই সবটা সামলে দিয়েছিল পুলিশ। সেই অভিজ্ঞতা ছিল বলেই কি এবার ভলেন্টিয়ার সেজেছিলেন শুভেন্দু অধিকারী। আর ভলেন্টিয়ার শুভেন্দু অধিকারী সোকল্ড ছাত্র সমাজকে বুঝিয়ে দিয়েছিলেন যে একসঙ্গে বড় বড় মিছিল করে ওই নবান্নের দিকে এগোলে বেশিক্ষণ টিকে থাকা যাবে না। পুলিশ জল কামান আর টিয়ার গ্যাস দিয়ে কিছুক্ষণের মধ্যেই বড় বড় মিছিলগুলো ছত্রভঙ্গ করে দেবে। তার থেকে একসঙ্গে না গিয়ে দফায় দফায় ছোট ছোট মিছিল নিয়ে এগোলে পুলিশ প্রশাসনকে নাজেহাল করে দেওয়া যাবে। এক দফা গেল, পুলিশ এক দফা চার্জ করলো, তারা পেছলো, আরেক দল এগোলো। একটা গেরিলা আক্রমণের মতো স্ট্র্যাটেজিরা।
এই টোটকা কি কোনো আন্দোলনকারীর মাথা থেকে বেরোতে পারে, নাকি যারা প্রথমবার নবান্ন অভিযান করছেন তাদের মাথা থেকে বেরোতে পারে? মুশকিল, তাই না? তার মানে কি আজকের কর্মসূচি পুরোটাই পেছন থেকে কেউ নিয়ন্ত্রণ করলো? মানে এক্ষেত্রে ধরতে হবে বিজেপি, কারণ শুভেন্দুই তো সবার আগে বললেন, সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। তাহলে কি দাঁড়ালো দিনের শেষে? শেষ পর্যন্ত রাজনীতিকরাই কি তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনটাকে, মানুষের আবেগটাকে হাইজ্যাক করে নিলেন? দেখুন, রাজনীতি আছে, এটা মাথায় রেখেও বলছি। আজকের এই আন্দোলনে ছাত্র সমাজের মধ্যে সাধারণ মানুষ কি একদম ছিলেন না? আমার কিন্তু ধারণা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। আর ছিলেন বলেই নবান্নের নর্থ গেটের 500 মিটারের মধ্যে একটা মিছিল পৌঁছে গেছিল। কারোর মনে হচ্ছে যে কি করে পুলিশ এত কাছে, নবান্নের এত কাছে একটা মিছিলকে পৌঁছতে দিল? সচরাচর তো তারা দেয় না, বহু আগে আটকে দেয়। কেন দিল? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। কিন্তু এটা ছাড়াও আরেকটা প্রশ্ন আছে। যারা নবান্নের আশেপাশে থাকেন তারা জানেন নবান্নের পেছন দিকে ওই শরৎ চ্যাটার্জি রোডের গলি ঘুজি হয়ে নবান্নের উত্তর গেটে পৌঁছানো যায়। কিন্তু এলাকার মানুষ না হলে বা এলাকার মানুষ রাস্তা না চেনালে কারোর মাথায় সেই মানচিত্র থাকাটা কিন্তু একটু কঠিন, জানেন তো? তাহলে সেই কঠিন অলিগলি ধরে কারা মিছিলটাকে নবান্নের দোরগোড়ায় পৌঁছতে সাহায্য করলেন? সাধারণ মানুষের কোনো সহযোগিতা না থাকলে এটা সম্ভব? আর যদি তাই হয় তাহলে কিন্তু আবার বলতে হবে আন্দোলনটাকে রাজনীতির মুঠো থেকে কিছুটা হলেও হাইজ্যাক করে নিল অরাজনৈতিক জনতা। নবান্ন অভিযান, নবান্ন পর্যন্ত পৌঁছানো ঠেকাতে মহা সক্রিয় ছিল পুলিশ। সকাল থেকে কি না প্রস্তুতি চলেছে। ব্যারিকেডের নিচে ঢালাই, ওপরে ছালাই, সঙ্গে আবার বালির বস্তা। সাঁতরাগাছিতে, হাওড়া ব্রিজে রাস্তা আটকাতে কন্টেনার, মালবাহী কন্টেনারও পথে নামিয়েছিল পুলিশ। কলকাতার দিকে হেস্টিংস থেকে নবান্নের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। হাওড়ার দিকে গাজীপাড়া থেকে, বেতাইতলা থেকে নবান্নের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। দুপুরে নবান্নের ব্যালকনি থেকে দেখা যায় খাঁ খাঁ করছে সব রাস্তা। এমন জাগ্রত পুলিশকেও ঘোল খাইয়ে দিলেন আন্দোলনকারীরা। দুপুর 1টার কিছু পরে নর্থ গেটে হাজির হয়ে যান জনা কয়েক আন্দোলনকারী। নজর রাজপথে, আন্দোলনকারীরা বেরিয়ে এলেন গলি দিয়ে। এমন হতে পারে পুলিশ কি ভাবেইনি? আরজিকরের মতোই ইন্টেলিজেন্স ফেলিওর। 2:30 নাগাদ আবার কয়েকজন মহিলা নবান্নের কাছে পৌঁছে যান। মহিলা পুলিশরা বুঝিয়ে সুঝিয়ে সরানোর চেষ্টা করেন। এর আধ ঘন্টা পর চ্যাটার্জি হাটের দিক থেকে নবান্নের দিকে ঢোকার চেষ্টা করেন শখানেক লোক। শুরুতে চেষ্টা করেও আটকাতে পারেননি পুলিশ কর্মীরা। জাস্টিস ফর আরজিকর, অনলি দ্যাট, ব্যাস, জাস্টিস ফর আরজিকর। আমার বাড়ি কোথায়? হাওড়া, চ্যাটার্জি পাড়া। গোটা পর্বে নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 11টা নাগাদ ঢুকেছিলেন, যখন বেরোন তখন সন্ধে। দেখুন, এর আগেও বহু নবান্ন অভিযান হয়েছে, বিজেপি করেছে, বামেরা করেছে, কিন্তু কোনোবারই রাস্তায় আন্দোলনকারীদের আটকাতে কন্টেনার দেখিনি, জানেন তো? এভাবে কন্টেনার দিয়ে রাস্তা আটকাতে দেখা গেছে পাকিস্তানে। ইমরান খানের নেতৃত্বে ওই লং মার্চ যখন হয়েছিল তখন রাস্তা আটকাতে রাস্তায় কন্টেনার নামিয়ে দিয়েছিল পাক প্রশাসন। অনেকে বলেন কন্টেনার দিয়ে আন্দোলন ঠেকানোটা নাকি ঠিক ভালো না, মানে কোনো সফল গণতন্ত্রের নজির হতে পারে না। এবং যেখানে যেখানে নামানো হয়েছে সেখানে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিতর্ক বেড়েছে, তাদের অবস্থা আরও নড়বড়ে হয়েছে। আমরা সেই বিতর্কে ঢুকছি না, কন্টেনার পয়া না কন্টেনার অপয়া, একদম এই সমস্ত ব্যাপারে ঢুকছি না। শুধু ভাবছি কারা সাঁতরাগাছির রাস্তায় ওই ব্যারিকেডগুলো তৈরি করেছিল বলুন তো? সিরিয়াস জায়গার মধ্যেও মাঝে মধ্যে একটু কমিক রিলিফ থাকে না? আজকের দিনে যদি সব থেকে ইন্টারেস্টিং বিষয় রাস্তায় কন্টেনার নামানো হয়ে থাকে, তাহলে আজকের দিনে এই গোটা আন্দোলনের মধ্যে সব থেকে হাস্যকর বিষয় হচ্ছিল ওই ব্যারিকেডগুলো। তলায় সিমেন্টের ঢালাই, ওপরে ভালো করে ঝালাই, তা সত্ত্বেও সেই ব্যারিকেড
2-3 বার ঝাঁকুনি দিতেই তো দেখলাম উপড়ে চলে গেল। কোথায় উড়ে গেল? কিছু কিছু ব্যারিকেডে যে দড়ি বাঁধা হয়েছিল, সে দড়িগুলো এমনভাবে বাঁধা হয়েছিল দেখলাম চোখের সামনে 2-4 জন সেই দড়ি খুলে ব্যারিকেডের সেই শালবল্লিগুলোকে নিয়ে হাঁটা দিল। দেখলাম তো এই সমস্ত কিছু, কি মজা লাগছিল জানেন তো। হ্যাঁ, কমিক রিলিফ। মিছিলের পথে ব্যারিকেড ঝালাইয়ের উদাহরণ এদেশে আমরা এর আগে দেখেছি। দিল্লির রাস্তায় ওই কৃষক আন্দোলন ঠেকাতে ব্যারিকেড এরমভাবে গেঁথে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যারিকেড জাট কৃষকদের আক্রমণেও খুব একটা উপড়ে যায়নি। তাহলে এই আন্দোলনকারীরা কি এতটাই মরিয়া ছিলেন যে একদম ঝাঁকিয়ে অল্প কয়েকবার, 1-2 ঝাঁকিয়েই ব্যারিকেড উপড়ে ফেললেন? নাকি কেউ ইচ্ছে করে এরকম নড়বড়ে ব্যারিকেড তৈরি করেছিলেন? আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে বলছিলাম না যে কি করে অত নবান্নের 500 মিটারের মধ্যে একটা মিছিল চলে গেল, পুলিশও কি সুপ্রিম কোর্টের বকাঝোকার কথা মাথায় রেখে একটু শেকি হয়ে গেছিল, নাকি একটু ইতস্তত করছিল? নাকি মুখে যাই বলুক, রাজনৈতিক অরাজনৈতিক ধাঁধা মেশানো এই অভিযানকে ঘিরে গোটা প্রশাসনই একটু কেঁপে গেছিল? এটা কিন্তু শুধু রাজনৈতিক অভিযানে দেখা যায়নি। এরকম জোরদার বিক্ষোভের পর কেউ কেউ কি ভেবে নেবে যে এটাও সার্বিকভাবে বিচারের দাবিতে যে আন্দোলনটা হচ্ছে, ওই 14 তারিখ থেকে যেটা শুরু হয়েছে, সেটারই একটা পার্ট হয়ে গেল নাকি? এরপরেও তো তিলোত্তমার জন্য বিচারের দাবিতে লাগাতার কর্মসূচি রয়েছে। 1 সেপ্টেম্বর একটা অরাজনৈতিক মহামিছিল আছে, 3রা সেপ্টেম্বর বামফ্রন্টের মিছিল রয়েছে রাজাবাজার থেকে আরজিগড় পর্যন্ত। এছাড়াও মিছিল করবেন ডাক্তাররা, এছাড়াও মিছিল করবেন এসইউসিআই, মিছিল রয়েছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের। এবার এই যে একটা আমরা এইভাবে ভাবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, দেখুন কোথাও গিয়ে এর আগে আমরা ঠিক যেরকমভাবে বিজেপির নবান্ন অভিযানকে সফল হতে দেখিনি, সেইভাবে ছত্রভঙ্গ হয়ে গেছিল খুব সহজে। কিন্তু এক্ষেত্রে পেছনে নাম থাকুক যাই থাকুক, সামনে নেতৃত্বকে বাদ দিয়ে এই যে মিছিলটা বেরোলো, সেটার একটা সাফল্য তো আজকে আছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। তাহলে কোথাও গিয়ে ওই আগের বারের অভিজ্ঞতা মাথায় রাখলে ধরতে হবে যে এর সঙ্গে কোথাও গিয়ে সাধারণ মানুষের আবেগ বা তিলোত্তমার জন্য আবেগটা যোগ হয়ে গেছিল। এটাই এটাকে এরকমভাবে সফল হতে খানিকটা সাহায্য করেছে। এবার এই মিছিলটা যে সাহায্য করলো, এই মিছিলটা যে সফল হলো, এর তো একটা উদ্দীপনা আছে। এই উদ্দীপনাটা, এই সাফল্যটা আরেকটা মিছিলকে উদ্দীপ্ত করবে কিনা বা সাহায্য করবে কিনা, সেটা সম্পর্কে একটু ভেবে দেখা উচিত না? কিন্তু এটা এই যে ব্যাপকতা, মানে এই জবের থেকে তিলোত্তমার বিষয়টা হয়েছে, মানুষের ভেতর থেকে যে এমন একটা প্রাবল্য বেরিয়ে আসছে, একটা আকুতি বেরিয়ে আসছে, একটা আবেগ বেরিয়ে আসছে, তাতেই যে সাধারণ বিষয়গুলো খানিকটা অসাধারণ হয়ে যাচ্ছে, সেটা তো পরিষ্কার টের পাওয়া যাচ্ছে। যেভাবে এতদিন ধরে আন্দোলন চলছে, যেভাবে বিচারের দাবিতে ক্লান্তিহীনভাবে পথে নামছে মানুষ, সেটাই তো প্রমাণ করছে যে উদ্দীপনাটা স্থিমিত হয়ে যাচ্ছে না। রোজ নামছেন কেউ না কেউ নিজের নিজের মতো করে। এই উদ্দীপনা, এই আবেগকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা তো রাজনীতি করবেই। এই চেষ্টাটা না হওয়াটাই তো অস্বাভাবিক। আজ নবান্ন অভিযানে যাদের গ্রেফতার করে লালবাজারে আনা হয়েছিল, তাদের ছাড়াতে আর্থিক আর আইনি সহযোগিতার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, এরা তো শটান লালবাজারে চলে গেছিলেন। আর তার ফলে সারাদিনের ওই অরাজনৈতিক ছাত্র সমাজের আন্দোলনে অবশেষে দিনের শেষে প্রকাশ্যে এসেছিল বিজেপির পরিচিতিটা। লালবাজারের সামনে জমায়েতে কিন্তু বিজেপির পতাকাই ছিল। সারাদিন কিন্তু দলীয় পরিচিতির আড়ালটা ছিল ওই সারাদিনের আন্দোলনে। ওই বললাম জাতীয় পতাকা উঠছিল সব। তাহলে কি নবান্ন অভিযানে প্রশাসনকে বেগ দেওয়া গেছে বুঝেই বিজেপি আইডেন্টিটি সামনে আনলো? সফল না হলে কি হতো, এই প্রশ্নটাও তো আছে। সে যাই হোক, কিন্তু এখন তো আর সেই কি না হলে কি হতো সেটা নিয়ে তো আলোচনা করে লাভ নেই। সুতরাং সফল হয়েছে বুঝেই বিজেপি আইডেন্টিটিটা সামলে আনলো কি না, আরও কিছুটা মাইলেজ পেতেই আগামীকাল 12 ঘন্টার সাধারণ ধর্মঘট সুকান্ত মজুমদাররা ডাকলেন কি না,
এটা তো বিশ্লেষণ করে দেখতে হবে। দেখুন, বিজেপি রাজ্য সভাপতির যুক্তি হচ্ছে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই তারা ধর্মঘট ডেকেছেন আর কি। ইতিমধ্যে এই ধর্মঘট প্রত্যাহারের জন্য কিন্তু অনুরোধ করেছে রাজ্য, সেটাও গণতন্ত্রকে বাঁচানোর জন্য, অর্থনৈতিকভাবে সামগ্রিকভাবে, একটা ভবিষ্যতের কথা মাথায় রেখে। এবার রাজ্য সরকারের বড় হাতিয়ার রাজ্য পুলিশের প্রেস কনফারেন্স। পুলিশের যুক্তি কি? আজ আন্দোলনকারীরা নাকি যে কোনো মূল্যে বডি চেয়েছিলেন। আচ্ছা, গতকাল তৃণমূলের প্রেস কনফারেন্সের মূল সুরও এটাই ছিল না? এটাই কি তারা মানে কোথাও থেকে কে কার সুরটা ধার করছেন বলুন তো, নাকি সব মিলে সুর মিলে মেরা তুমারা হয়ে যাচ্ছে? প্রশাসন, পুলিশ, রাজনীতি সব কি বড্ড কাছাকাছি চলে আসছে? এতটাই কাছাকাছি যে ফারাক বলে আর কিচ্ছু থাকছে না। ওদের টার্গেট ছিল কোনো বডি যদি পড়ে যায়। আজকে যে আন্দোলন হলো তার নেচার কি আছে আমার খুব একটা বলার কিছু নেই, আপনারা সবাই দেখলেন আজকে কি হয়েছে। পুলিশ যেভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের উপরে লাঠি, গ্যাস, জলকামান, ভয় গুলি করতে পারেনি, আপনারা কিভাবে ব্যারিকেড টপকে পুলিশের দিকে লাঠিচার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই, পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি। এটাকে গণতন্ত্র বলে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। না, এটার বিরুদ্ধে আমরা কিছু বলবো না। বন্ধ থেকে কি হবে? এটা তো তাদের ব্যাপার, জানি না। আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না। রাজনীতির কি হবে বন্ধ থেকে? রাজনীতি আমরা চাইছি না, কিন্তু রাজনীতি করতে চেষ্টা যদি কেউ করবে সেটাতে আমরা বারণ করতে পারবো না। আমরা কি করে বারণ করবো? যেভাবে মহারাষ্ট্র সরকার অনুরোধ করেছিলেন বন্ধ তুলে নেওয়ার জন্য বিজেপি সরকার সেটার ডাকে সাড়া দিয়ে যেভাবে বন্ধ প্রত্যাহার করেছেন, আমরা চাইবো পশ্চিমবঙ্গেও মহারাষ্ট্রে যে ধর্ম ওরা পালন করেছেন এখানেও বিরোধী দল হিসেবে সেই দায়িত্ব তারা পালন করবেন। এখানে রেসিডেন্স রুল করে আগে সমস্ত ধর্ষক, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করার পরে জনগণ ঠিক করবে, তাদের হাতে দেবে। দেখুন, শুভেন্দু অধিকারী বলেছেন নাগরিক হিসেবে তিনি চাইছেন রাজ্যপাল যেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন। এবার রাজনীতিক হিসেবে রাজনৈতিক দাবি জানালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে পাত্তা দেবে না, মানে কেন্দ্রীয় সরকার আর কি, সেটা তো তিনি জানেন। কারণ এর আগে যতবারই রাজ্য বিজেপি ওরকম 355, 356 দাবি জানিয়েছে, একবারও পাত্তা পায়নি। এটা বুঝেই কি নাগরিক মুখ হয়ে উঠতে চাইছেন বিরোধী দল নেতা? নাগরিক মুখের দাবি মেনে নিতে পারে এরকম একটা তার মধ্যে ভাব রয়েছে নাকি? তাহলে কিন্তু বলতে হবে যে তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নামা সাধারণ মানুষ সফল, নেতাদেরও তারা সাধারণ নাগরিক সাজার অন্তত একটা তাগিদ তৈরি করে তুলতে পেরেছেন। অন্তর্যামী এরপরেও হাসছেন কিনা জানি না, শুধু জানি তিলোত্তমার জন্য বিচারের দাবিটা এখনও কিন্তু পূরণ হয়নি। বলতে পারছি না, বলবো না। আজকের নবান্ন অভিযানে পুলিশ আন্দোলনকারীদের মারধর করেছে, এই অভিযোগে কাল ধর্মঘট ডেকেছে বিজেপি। এবার 2007 সালে চলচ্চিত্র উৎসবের দিন ধর্মঘট ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে তৃণমূল সেই ধর্মঘটটা ডেকেছিল। কাল 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলের ছাত্র সংগঠনও তো প্রত্যেক বছর এই দিনে প্রতিষ্ঠা দিবসটা পালন করে। ফলে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে প্রত্যেকবার থাকেন, এবারও থাকবেন নিশ্চয়ই। আলটিমেটলি এদিকে বন্ধ, ওপাশে এতদিন মাঝখানের বেশ কয়েকদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রকাশ্যে জনসভায় প্রধান বক্তা। আলটিমেটলি কি লক্ষ্যবস্তুর থেকে নজরটা একটু সরে যাচ্ছে? তিলোত্তমার বাবা মা বলেছেন ধর্মঘট করে কি হবে, মানে তাদের মনেও সংশয় রয়েছে। ফোকাস সরে গেলে বিচার পাওয়া যাবে তো? একটা সাধারণ বিষয় নিয়ে যখন এত রকমভাবে, মানে কি হচ্ছে, কে দোষী, কিভাবে ঘটেছে আমরা কিছু জানি না, শুধু একটা জিনিস তো খুব পরিষ্কার, গোলমাল আছে, প্রচুর গোলমাল, এবং বহুভাবে বহু কিছুকে বিভিন্ন পক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবার এই জায়গার থেকে যাবতীয় জট সরিয়ে, যাবতীয় আবরণ উন্মোচন করে
বিচারের জায়গাটায় পৌঁছানোর তো একটাই রাস্তা, যদি সাধারণ মানুষ তারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন, সুবিচারের দাবিতে অবিচল থাকে। এবার দেখুন, প্রশ্ন যখন আছে তখন তো এই নিয়ে আরও কথা বলতেই হবে। যে কথাগুলো আপনারা জানেন সবার জন্য সত্যি, না বললেই নয়। ওই যেদিন থেকে তিলোত্তমার ঘটনাটা ঘটেছে না, তারপর থেকে একটা জিনিসের অভাব অনুভব করছিলাম, জানেন তো, বলছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি। ওই বিচ্ছিন্ন ঘটনা এটা একটা, এটা শুনতে পাচ্ছিলাম না বলে কেউ যেন ফাঁকা ফাঁকা লাগছিল। শেষ পর্যন্ত ওই পিচ্ছিল ঠোঁটের ফাঁক দিয়ে এই বিচ্ছিন্ন কথাটা, মানে বিচ্ছিন্ন ঘটনার বর্ণনাটা গলেই বেরিয়ে গেল। তৃণমূলের তরফে কুণাল ঘোষ আজ বলে বসেছেন যে আরজি করের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। এটারই তো অপেক্ষা ছিল। একটা সময়ের পর এইভাবে বিচ্ছিন্ন বলে দেগে দিলে তার অভিঘাতটা তো কমে যায়, তাই না? আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। লাশ চাইছিল, লাশ। একসঙ্গে আবার বলছি, দুটো শব্দ শুনে ফেললাম, বিচ্ছিন্ন ঘটনা আর লাশ। কে চাইছিল, কোথায় চাইছিল, কোনটা যে লাশ, কাকে নেতারা রাজনীতি বলেন লাশের রাজনীতি, জানি না নেতাদের মনের মধ্যে কি চলে। কিন্তু এই কথাগুলো শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম। সেই পার্ক স্ট্রিট কাণ্ডর থেকে শুনছি ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, সন্দেশখালির মতো সাজানো ঘটনা। এই কথাগুলো না শুনলে কিরম যেন ফাঁকা ফাঁকা লাগে, জানেন তো। পানিহাটির ওই বাড়িটা, যে বাড়িটাতে একজন প্রৌঢ় আর একজন প্রৌঢ়া বসে রয়েছেন, যারা পরিচয় হিসেবে তিলোত্তমার বাবা আর মা, হতভাগ্য বাবা মা, তাদের কাছেও কিন্তু এই ঘটনাটা একদম বিচ্ছিন্ন একটা ঘটনায়, মানে আলাদা আলাদা ঘটনা। এই ঘটনা তাদের জীবনের আগের আর পরের সব ঘটনার থেকেই বিচ্ছিন্ন, কারণ তারা তাদের নিজেদের একমাত্র সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর এই অপূরণীয় ক্ষতি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাবা মার বুকে মোচড় দিচ্ছে না? কত সহজে বলে দেওয়া যায় বলুন তো কথাগুলো। বিচ্ছিন্ন ঘটনা, ছোট্ট কথা, আরামসে বলে দেওয়া যায়। এই ছোট্ট কথাগুলো সবাই বলতে পারেন না, ওর জন্য রাজনীতিক হতে হয়। অবশ্য বিচ্ছিন্ন কথাটা বলার পর কিভাবে শাসক দল দেখবে ব্যাপারটা, আবার সেটাকে সবাই মিলে, আমরা তো দেখেছি ইদানিং যা হচ্ছে, রাজ্যের শাসক দলের একজন হয়তো বলছেন, বাকি সবাই তারপর সেগুলো রিপিট করতে করতে যাচ্ছেন আর কি, একটা স্ট্র্যাটেজির মতো ব্যাপারটা। ফলে এবার শাসক দলের সবাই মিলে ওই বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন তত্ত্বের উপরেই জোর দেন কিনা সেটা তো সময় বলবে। কিন্তু যেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হলো সেটা আদতে কিন্তু নিরবিচ্ছিন্ন হয়ে গেছে, আর যেটা নিরবিচ্ছিন্ন হওয়ার ছিল সেটাকে কীরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঠেকছে। এই তদন্তের কথাটাই ধরুন না। ঘটনার পর দিন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটা করে একজনকে ক্রিমিনাল বলে হাজির করলেন। তিনি সত্যিই ক্রিমিনাল না ক্রিমিনাল না সেটা তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু দেখুন, সবাই মিলে এমন মোটামুটি প্রচারটা করে ফেলেছিলেন, বা শাসক দলের নেতারাও যেরমভাবে বলছিলেন, হয়ে গেছে তো সব কমপ্লিট। একজন করেছিল, ধরে ফেলা হয়েছে, 12 ঘন্টার মধ্যে ধরে ফেলা হয়েছে, ব্যাস ক্লোজড। মুশকিল কি জানেন? সেই ক্রিমিনাল সঞ্জয় রায় এবার বিচ্ছিন্ন বক্তব্য রাখতে শুরু করেছে। পলিগ্রাফ টেস্ট হয়েছিল না, সেখানে নাকি সে বলেছে যে আদৌ খুন করেনি। আবার এই কথা বলার সময় তার রক্তচাপ ওঠানামা করছে, যখন ওখানে আরও কেউ ছিল কিনা, এই সমস্ত প্রসঙ্গ উঠেছে কিনা। মানে গোটা ব্যাপারটা ঠিক নিরবিচ্ছিন্ন ছিল না। তার বক্তব্যগুলো এখন বিচ্ছিন্ন। আর পুলিশও কি তার আগের অবস্থানেই রয়েছে নাকি? তারাও তো বিচ্ছিন্ন হয়ে গেছে। দিন 15 আগে কলকাতা পুলিশের প্রতিনিধিত্ব করেছিলেন বিনীত গোয়েল, যখন সবার সামনে এসে কথা বলছিলেন। এখনও তিনিই কমিশনার, কিন্তু ইদানিং আর প্রকাশ্যে আসছেন না। অভিমানী হয়ে গেলেন নাকি? গতকাল মিডিয়ার সামনে এসেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আমরা সকাল থেকে একটা চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এনেছিলাম, দেখাচ্ছিলাম, হয়তো সেজন্যই আসতে হয়েছিল। আর তাতে দেখা গেছিল ঘটনার দিন তিলোত্তমার দেহ যেখানে পাওয়া গিয়েছিল
সেই সেমিনার রুমে বহিরাগতদের ভিড়, আর সেই বহিরাগতরা প্রত্যেকেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। এবার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হলে কি হবে না হবে সেটাতেও যাচ্ছি না। যে এতগুলো লোক ঢুকলো ওই অকুস্থলে, এতে কি প্রমাণ নষ্ট হচ্ছে না? এই প্রশ্ন তো আমাদের ছিল। আমাদের প্রশ্নটা আরও বেশি ছিল এই জন্যে, সিবিআই তারা তো সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ওখানে অকুস্থল অল্টার্ড হয়ে গেছে, সেখানে প্রমাণ খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবার তারই জবাব দেওয়ার ছিল পুলিশের, এবং দিয়েছিলেন। ডিসি সেন্ট্রাল বলেছিলেন যে দেহ থেকে 40 ফুট পর্যন্ত জায়গা ঘেরা ছিল। এবার কালকে যখন তিনি বললেন এই কথাটা, তার খেয়াল ছিল তো তিনি কি বলছেন, কেন বলছেন, নাকি খুব তাড়াহুড়ো করে তাকে, যেহেতু এই ছবিগুলো ভিডিওটা আমরা দেখাচ্ছিলাম তাই জন্য তাকে এসে মিডিয়ার মুখোমুখি হতে হয়েছিল? সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি হবে? উনি তো সব মিথ্যা কথা বলছেন। আমাদের পরিবারকে কাউকে 3:30 আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে। আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল, সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি। এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল, যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না, কোনো একদম ফাঁকা ছিল। যেরকম আমার মেয়েটা মানে ওই অবস্থায় অনেক সাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে, পুরো দেখলেই বলে উর্দি গায়ে মিথ্যে কথা, সেটাই তো বললেন তিলোত্তমার বাবা। যার মেয়ে মারা গেছে তিনি নিশ্চয়ই বানিয়ে বলবেন না, আর বানিয়ে বলে তার তো কোনো লাভও নেই। কিন্তু আমরা ওই গোটা বক্তব্যটার থেকে একটা জায়গা তো ভয়ঙ্কর গণ্ডগোলের হয়ে গেল। কারণ ওখানে সুপ্রিম কোর্টে সেখানে ওই কোথাও গিয়ে ব্যারিকেড করে রাখার কথা সেভাবে বলা ছিল না। এবার এখন ওইখানে ডিসি সেন্ট্রাল বললেন যে ব্যারিকেড ছিল, তিলোত্তমার বাবা বলছেন ছিল না। আমরা দেখলাম এত ভিড় ছিল, তিলোত্তমার বাবা বলছেন তাকে যখন পুলিশ কমিশনার নিয়ে গেছিলেন তখন কোনো লোক ছিল না। তাহলে কি যখন তিলোত্তমার বাবা মাকে ওখানে ঢুকতে দেওয়া হয়েছে তার আগেই যারা ওখানে যাওয়ার তারা গেছিলেন এবং চলে গেছিলেন, সবাই চলে যাওয়ার পর, বেরিয়ে যাওয়ার পর বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে তারা লাস্ট প্রায়োরিটি ছিলেন। বাকিদের আগে ওখানে যাওয়াটা অনেক বেশি জরুরি ছিল। কেন? দেখুন, আমরা কোনো কঠিন শব্দ প্রয়োগ করছি না, আমরা কিন্তু এগুলোকে এখন বিচ্ছিন্ন বক্তব্য বলেই ধরছি, জানেন তো। প্রথম সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার তিনি কিছু বিচ্ছিন্ন বক্তব্য রেখেছিলেন। সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার কিছুতেই নিজের মুখে সে কথা স্বীকার করেননি। তারপর থেকে কলকাতা পুলিশ নিরবিচ্ছিন্নভাবে কিন্তু এইরকম বিচ্ছিন্ন সব বক্তব্যগুলো রাখছে। কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পুলিশ অনুরোধ করেছিল ইমেজ পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য। কিন্তু এভাবে যদি সবাই মিলে টানা বিচ্ছিন্ন কথা বলে যান, পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার হবে? একটাই কাজ হবে, বিরোধীদের মুখের হাসিটা আর একটু চওড়া হবে। শিক্ষিতা, ভালো ব্যাকগ্রাউন্ডের বাড়ির মহিলা, তিনি আইপিএস, তিনি পুলিশ, তিনি মমতা ব্যানার্জির গুডবুকে থাকতে চান, সেটা দ্যাটস মানে অ্যানাদার চ্যাপ্টার। কিন্তু কালকে উনি যেটা বলেছেন রিগার্ডিং আমাদের ডক্টর বোন, আনফরচুনেট কোনো ব্যাটালিয়ানের সিও বা কম্পালসারি ওয়েটিং হওয়ার ভয় আছে, তাই মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছে তাই বলে। দেখুন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেমন অবৈধ নিয়োগগুলোকে ব্যতিক্রমী নিয়োগ বলেছিলেন, আমরাও যে বক্তব্যের সত্যতা ফাঁস হয়ে যাবে সেগুলোকে বিচ্ছিন্ন বক্তব্য বলবো বলে ঠিক করেছি, জানেন তো। অনুপ্রাণিত
পানিহাটি শ্মশানে তিলোত্তমাকে দাহ করার যে ঘাট সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে তিলোত্তমার বাবা বা মায়ের স্বাক্ষর নেই, স্বাক্ষর রয়েছে এক প্রতিবেশী। এটা নজরে আসতেই আমরা তিলোত্তমার পরিবারের সাথে যোগাযোগ করি, কারণ এটা কোথাও গিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে তাদের না জানিয়ে, তাদের আপত্তি সত্ত্বেও বা তাদের সই ছাড়াই দাহ করে দেওয়া হয়েছে। আমরা সত্যতা জানতে চেষ্টা করেছিলাম, না জেনে অকারণে কোনো জল্পনায় জল ঢালার কোনো রকম আগ্রহ আমাদের নেই। তিলোত্তমার বাবা কিন্তু আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বাক্ষর যার রয়েছে তিনি প্রতিবেশী, এবং সন্তানহারা বিহ্বল দম্পতিকে ওই প্রতিবেশী আগলে রেখেছিলেন, পাশে ছিলেন। তিনি শ্মশানে বাবা মায়ের হয়ে সই করেছেন, অর্থাৎ ঘাট সার্টিফিকেটে যা সই রয়েছে তার প্রতি তিলোত্তমার বাবা মায়ের কোনো অভিযোগ নেই। এই জল্পনাটার বাড়তে দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এটা বলতে গিয়েই তিলোত্তমার বাবা কলকাতা পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। কিভাবে তিলোত্তমার মাকে দিয়ে সই করিয়ে কার্যত দেহ ছিনিয়ে নিয়ে গিয়েছিল পুলিশ, কিভাবে টালা থানায় তাদের আটকে রাখা হয়েছিল, কিভাবে বাড়ি ঘিরে রেখেছিল 300 পুলিশ তারা যখন গেছিলেন, কিভাবে সেখান থেকে চলুন চলুন বলে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল শ্মশানে, দেহ আগ বাড়িয়ে নিয়ে গিয়ে চুল্লির সামনে বসিয়ে দেওয়া হয়েছিল। এই সব কিছুই বারবার তিলোত্তমার বাবা বলছেন। আর তখন এই বিচ্ছিন্ন বক্তব্যগুলো কোথাও গিয়ে মানুষের মনে যে নিরবিচ্ছিন্ন প্রশ্নের সৃষ্টি করবে এটা আমরা বুঝতে পারছি। আমি টালা থানায় এফআইআর করে যখন গেলাম তখন দেখি ওকে দিয়ে জোর করে সই করে ডেড বডিটা বের করছে। হ্যাঁ, সই করিয়ে ডেড বডিটা তুললো, গাড়িতেই পর্যন্ত দেখলাম। এইবার আমরা পেছনে আসবো তার আগেই ডেড বডি কোথায় চলে গেলো। এবার তখনই আমরা টালা থানায় চলে যাই এবং টালা থানাকে বলি ডেড বডি রিটার্ন আসবে, তারপরে আমরা এখান দিয়ে যাবো। কিন্তু ডেড বডি তো রিটার্ন এলো না, তখন আমরা বাধ্য হয়ে বাড়ি চলে এলাম। কাজটা করে ফেলবে এরকম, পুলিশ যত তাড়াতাড়ি পারে তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পারলে ওদের কর্তব্য এরকমই ছিল পুলিশের ভূমিকা। দেখেন, এবার আরও আরেকটা বিচ্ছিন্ন বিষয় সামনে আনি। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার দিন থেকে আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কটা বক্তব্য রেখেছেন বা ওই যে কটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তাতে কোথাও কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ নেই। আরজি করে হামলার দিন নিন্দা করেছিলেন, 22শে আগস্ট ধর্ষণের মামলার নিষ্পত্তির জন্য, মানে 50 দিনের নিষ্পত্তির জন্য কড়া আইনের দাবি জানিয়েছিলেন এবং অভিষেকের পোস্টের পরেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে 15 দিনে নিষ্পত্তির দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক আবার একটা পোস্ট করেছেন, আর তার এই সাম্প্রতিকতম পোস্টে সেই 50 দিনের নিষ্পত্তির পুরনো দাবিতেই তিনি আটকে থেকেছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 দিনের মধ্যে নিষ্পত্তির চিঠি দেওয়ার পরেও, মানে বক্তব্যটা মিলেও জাস্ট মিলল না আর কি। দেখুন, দেশ জুড়ে মহিলাদের ওপর হামলা যে বেড়ে গেছে সেটা প্রমাণ করতে মিডিয়া রিপোর্টও পেশ করেছেন অভিষেক। এমনিতে তিনি চোখের চিকিৎসার জন্য আমরা জানি যে তিনি বিশ্রামে রয়েছেন, একটা পূর্ব ঘোষিত বিরতি। কিন্তু রাস্তায় না থাকা আর রাজনীতিতে না থাকা কি এক জিনিস নাকি? এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তো বাড়িতে থেকেই করছেন, কিন্তু তৃণমূল সূত্রের খবর তার ক্যামাক স্ট্রিটের অফিস দলের কর্মকাণ্ড থেকে অনেকটাই নিজেদের গুটিয়ে নিয়েছে। দলের সঙ্গেও তার বক্তব্য আর অবস্থানের দূরত্ব স্পষ্ট। আজ কুণাল ঘোষ যেখানে আরজি করের ঘটনাকে বিচ্ছিন্ন বলছেন, সেখানে মিডিয়া রিপোর্ট তুলে ধরে অভিষেক দাবি করেছেন মহিলাদের ওপর অত্যাচার একটা ক্রমবর্ধমান প্রবণতা। তিনি রাস্তা দেখিয়েছেন, আমরাও তাই পুলিশ রিপোর্ট খতিয়ে দেখেছি। জানেন তো, ওনারা একটু বৃহৎ প্রেক্ষাপটে দেখেন, গোটা দেশ জুড়ে দেখেছেন, আমরা একটু স্প্যানটা ছোট করে নিয়ে এসেছি, বুঝতে সুবিধা হয় তো। আমরাও পুলিশ রিপোর্ট খতিয়ে দেখে দেখছি কি জানেন, এই আগস্ট মাসেই রাজ্যের 10টা জায়গায় ধর্ষণ বা গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এবং সেই নির্যাতিতার তালিকায় মহিলার থেকে শিশুকন্যা সবাই রয়েছেন। এবং খেয়াল করে দেখুন, এই সময়ের মধ্যেই তিলোত্তমা কাণ্ড ঘটেছে, এই সময়ের মধ্যেই গোটা রাজ্য প্রতিবাদে ফেটে পড়েছে, সবাই চরমতম শাস্তি দাবি করেছেন। এই সময়ের মধ্যেই আমাদের এই বাংলায় এই সমস্ত ঘটনা ঘটেছে। বাংলা নিরাপত্তম, এই আস্ফালনও কিন্তু আর টিকছে না, তাই না? আর অভিষেক বলছেন সারা দেশের কথা, তার অবস্থান সরকারের অবস্থানের থেকে খানিকটা আলাদা।
কিন্তু অভিষেকের সঙ্গে হয়তো সরকারের লাইন মিলবো না করেও যে মিলছে না, এটাতেও তো আবার দলের মধ্যে দুটো অবস্থানগত সমস্যা তৈরি হতে পারে। এবার এটা যদি কেউ আবার মেলাতে যান, এখন কিন্তু মনে হচ্ছে, বিশেষ করে তারা যদি এই সাম্প্রতিকতম ঘটনাগুলো মানে অভিষেকের অবজারভেশন আর আমাদের অবজারভেশনটা মাথায় রাখেন, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে একটু হিমশিমই খাবেন। হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেনাপতি তুমি বাটন ধরো, তুমি এগিয়ে নিয়ে যাও পার্টিকে, কিছু যায় আসে না। মানে আজকে অভিষেক ব্যানার্জি উনি সেনাপতি হবেন না উনি মন্ত্রী হবেন না উনি রাজা হবেন, আমাদের কিছু যায় আসে না। আমরা চাই আমাদের তিলোত্তমার বিচার। এখানে কোনো বনামের বিষয় নেই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যারা বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা অপব্যাখ্যা করছেন বা উদ্দেশ্য প্রণোদিত কোনো প্রচার চাইছে। মানে রাজনীতিতে আপনার 50=15 হয় আর কি, এটা আপনাদের ধরে নিতে হবে। আর রাজনীতিতে ওই রাজ্যকে সরিয়ে রেখে দেশকে দেখা যেতে পারে, সেটাও একটা স্ট্র্যাটেজি। দেখুন 2000 সালে জ্যোতি বসুকে সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী কুর্সির দিকে এগিয়ে দিয়েছিলেন অনিল বিশ্বাস। এবার এই অনিল বিশ্বাসের ওই একটা চালেই নাকি প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে আরও 11 বছর রুখে দিতে পেরেছিল বামেরা। তৃণমূল সরকারে এসছে, সেও তো নয় করে 15 বছর হয়ে গেল। এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ব্যাপারটা, ফ্যাক্টরটা, সেটাও তো তাদের বিরুদ্ধেও কাজ করতে পারত, তাই না? সেজন্যই কি অনিল বিশ্বাসের দেখানো পথের কথা উঠছে তৃণমূলের একাংশে? দেখুন কথায় কথায় বাম আমলের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের এই শাসক দলের নেতারা, সেটা আপনারা জানেন। এই তিলোত্তমার ঘটনা সামনে আসার পরেই 30 বছরের পুরনো বানতলা গণধর্ষণের ঘটনাটা সবার মনে করিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। আমরাও আজকে বাম আমলের একটা ঘটনা একটু মনে করিয়ে দিতে চাই। কি ঘটেছিল, তাদের বাড়ির লোকের কি দাবি, কোথায় আক্ষেপ, সব মনে করিয়ে দিতে চাই। কেন জানেন? মনে করিয়ে দিতে চাই যে 1982 সালে কোচবিহারের MJN হাসপাতালের যে নার্সকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল, তার পরিবার তারা কি অভিযোগ করেছিল? কোনো দুর্নীতির কথা জেনে ফেলাতেই নাকি ওই নার্সের এই পরিণতি হয়েছিল। দেখুন সেই সময় সবাই নাম করতেন, ওই নার্সের নাম সংবাদ মাধ্যমে এসেছিল। এখনও রাজনৈতিক নেতারা কেউ নাম করে ফেলেছেন, আমরা করছি না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা নাম করতে পারি না, নামটা আপনারা জানেন। কিন্তু বিষয়টা তো এক, অভিযোগটা তো এক। এক্ষেত্রেও ওই নার্সের পরিবারের অভিযোগ ছিল কোনো একটা কেলেঙ্কারির কথা, কোনো একটা দুর্নীতির কথা তিনি জেনে ফেলেছেন, সেই জন্য তার এই নির্মম পরিণতি হয়েছিল। তিলোত্তমার পরিবারও তো সেই অভিযোগই করছে, মিলছে না? দেখুন 82 সালে কোচবিহারে খুন হয়ে যাওয়া নার্সের পরিবার বলছে যাদের পুলিশ গ্রেফতার করেছিল, যাদের বিচার হয়েছিল, তারা কেউ নাকি প্রকৃত অপরাধী নয়। আসল অপরাধী যারা, তারা নাকি আজও আড়ালেই রয়েছে। এক্ষেত্রেও তো একজন অলরেডি ধরা পড়ে গেছে এবং তাকেই সবাই দোষী বলে ধরে নিয়েছে। আবার শাসক দলের মন্ত্রীরাই, তারা তো আবার সঞ্জয়ের সাথে ধনঞ্জয়ের মিল খুঁজে পাচ্ছেন। মানে সেই একই ব্যাপার নাকি আরও কেউ আছেন নাকি নেই? কিন্তু সংশয় সে তো তখনও যা ছিল এখনও তাই রয়েছে। অথচ মাঝখানে 2011 সালে রাজ্য সরকার তো বদলেছে। ওই সরকারকে, ওই বাম সরকারকে যারা সরিয়ে এই তৃণমূল সরকারকে ক্ষমতা এনেছিল, তারা তো এই প্রত্যাশার থেকেই এনেছিল যে ওই সময়ের যা যা খারাপ জিনিস সেগুলো এখানে পুনরাবৃত্তি হবে না। তাদের কাছে কি প্রত্যাশা থাকে না ওই ঘটনার মতো ঘটনা যেন এখন না হয়? এই প্রত্যাশাটা তো করতে হবে, তাই না? যে এবার যেন সঠিক বিচার হয়, এবারে যেন তিলোত্তমার পরিবার আর আক্ষেপ করতে না পারে যে কিছুই তো হলো না, যাদের ধরা হলো, যাদের দেখানো হলো, তারা নয়, আসল লোক অন্য, ঠিক যেরকম ওই নার্সের পরিবার বলছে। আর এই আক্ষেপটা যদি কোনোভাবে শোনা যায় না, তাহলে তো ওই বাম সরকার = তৃণমূল সরকার বলতে হবে। কোচবিহারের MJN হাসপাতালের সামনেই মঞ্চ বাঁধা, লেখা বিচার চাই, তিলোত্তমার জন্য বিচারের দাবি। যে দাবি উঠেছিল ঠিক 42 বছর আগে।
কি অভিযোগ উঠেছিল 4 দশক আগে? 1982 সাল কোচবিহারের এমজেএন হাসপাতালের নার্সকে ধর্ষণ করে খুন করেছিল দুষ্কৃতীরা। যৌনাঙ্গ ও মুখ দিয়ে অ্যাসিড ঠোকানোর অভিযোগ উঠেছিল। ঘটনায় বাংলার পাশাপাশি শিউরে উঠেছিল সারা দেশ। ওই হাসপাতালের ডাক্তাররা এর মধ্যে জড়িত ছিল। ডাক্তার না হলে তো ওকে যেভাবে মেরেছিল, ওকে ফানেলের সাথে পাইপ দিয়ে একদম স্টমাক অবধি পাইপ দিয়ে মুখে ফানেল দিয়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছিল, যাতে মুখে কোনো রকম স্পট না হয়, বুঝতে না পারে যে তাকে অ্যাসিড খাওয়ানো হয়েছিল। অ্যাসিড খাওয়ানোর এই প্ল্যানটা কোনো সাধারণ মানুষের মধ্যে হতে পারে না। 4 দশক আগের ঘটনা, তিলোত্তমার ঘটনার মতোই একই রকম নৃশংস, ভয়ঙ্কর। কেন এই পরিণতি? পরিবার আজও মনে করে অজানা কিছু জেনে ফেলেছিলেন নার্স। তা আমরা যতটা জেনেছি, তো এই সমস্ত ব্যাপারগুলোতেও ও একটু খুব প্রতিবাদী ছিলেন, যার জন্য এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের ধারণা, প্রতিবাদ করতে গিয়ে জীবন তার হারিয়েছে। প্রশাসনে ছিলেন, তাদেরকে জানানো হয়েছিল, এবং সেখান থেকে প্রশাসনের তরফ থেকে তখন জ্যোতি বসু আমাদের চিফ মিনিস্টার ছিলেন, তারা শ্বেতপত্র দিয়েছিলেন। আমরা এদের শাস্তি চেয়েছিলাম, মানে চূড়ান্ত শাস্তি। তার ফলে এদের টোটাল 5 জন মতো ছিল, 3 জন ওদের এই সাজা পেয়েছিল, 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল ওদের, আর 2 জনকে ওদের ছেড়ে দিতে বাধ্য হয়। একজন এভিডেন্স পায়নি, আরেকজন হচ্ছে অল্প বয়স্ক ছিল জন্য। তথ্য প্রমাণ। তিলোত্তমার বিচারের মাঝে সবচেয়ে বড় সংশয়টা এই তথ্য প্রমাণ নিয়েই। প্রমাণ নষ্ট হলে বা নষ্ট করে দেওয়া হলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, বলছেন সে সময় এমজেএন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের অনেকেই। যদি এখন সবকিছু লোপাট করে দেয় এবং সেখানে যদি নাকি শাসক দল দুষ্কৃতীদের সঙ্গে থাকে, তাহলে শাস্তি পাওয়া মুশকিল। জাজ কি করবেন? উনি কাগজ কলমে যেটা দেখবেন সেটার উপরে জাজমেন্ট দিবেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ বললেও একরকম হয়, আবার সত্যি দেখা গেছে অন্যরকমও হয়। কারণ আমরা দেখেছি দিল্লিতে নির্ভয়া কাণ্ডে অন্যরকম হয়েছে ঘটনা, সেখানে বিচার পেয়েছে, শাস্তি হয়েছে, সাজা হয়েছে। আমাদের এখানেও সেটা হতে পারে। হতে পারে নয়, সঠিক বিচার হতেই হবে, বলছে কোচবিহারের এমজেএন, বলছে গোটা বাংলা এক স্বরে বলছে তিলোত্তমার জন্য সঠিক বিচার চাই চাই। দেখুন, বাম সরকার ইজ ইকুয়াল টু তৃণমূল সরকার, এটা কেউ বলুক, এটা নিশ্চয়ই শাসক দলের কেউ চাইবেন না। যারা সব থেকে বেশি বলেন তারাও চাইবেন না। আর ঠিক সেই একইভাবে তিলোত্তমার ক্ষেত্রেও কিন্তু ওই এমজেএন হাসপাতালের ওই নার্সের ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাইছি না। কি করলে পুনরাবৃত্তি হবে না সেটা নিশ্চয়ই সাধারণ মানুষ ভেবে নেবেন, কারণ এটা সম্পূর্ণ ভাবার দায়িত্ব সাধারণ মানুষের, কারণ তারাই সেই ভাবনার দায়িত্বটা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন। তারা বুঝেছেন যে এটা তারা না ঘাড়ে নিলে কিছু হবে না, আর সেটা যদি না হয় তাহলে বলতে হবে ওই বললাম, প্রতীক বদল হয়, সরকার বদলায়, কিন্তু আমরা আমাদের ভবিতব্য বদলাতে পারি না।